হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11-এর ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তরঙ্গের উপরিপাত অধ্যায় থেকে প্রবলেম সেট টু ফুল সলিউশন। কি সলিউশন? ফুল সলিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভীষণ ভালো আছি। এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ফর সেমিস্টার 2 যেটা 3 মার্চ থেকে শুরু, সেটা ভীষণ ভালো চলছে। কথা দিয়েছিলাম যে সিলেবাস কমপ্লিট করাবো বা পড়াবো বা অঙ্ক করাবো অ্যাকচুয়ালি। তো সেই কথাটা রাখার মুখে এটা সেকেন্ড লাস্ট চ্যাপ্টার, যার আজকে এন্ড হতে চলেছে। এরপরের যে চ্যাপ্টারটা আছে সেটা ডপলার ক্রিয়া, সেটাও কমপ্লিট করে দেবো। তোমাদের যখন ইচ্ছে তখন তাই করব। আর তরঙ্গের উপরিপাত অধ্যায় খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তো বটেই, পরীক্ষাতেও প্রশ্ন দেখছিলাম, স্যাম্পল পেপারও ছিল। আর তোমরা ওই পর্ষদের নমুনা প্রশ্নপত্রের ভিডিও বানিয়ে দিয়েছি, সেটা একটু দেখবে কাইন্ডলি, ঠিক আছে? সেখান থেকে অনেক প্রশ্নই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, কিছু প্রশ্নের ধাঁচ একই পাবে। ওই সাজেশন শব্দটা বলে তো খুব একটা কাজ নেই, তখন ছেলেমেয়েদের মধ্যে মনের মধ্যে একটা মানে চলে আসে, আনন্দ চলে আসে। এবার সেটা না মিললে খুব খারাপ। তো যাই হোক, সায়েন্স নিয়ে পড়েছো, সায়েন্স নিয়ে এগিয়েছো যখন, তখন ওই সাজেশনের ভরসায় থাকলে তো আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো এইসবগুলো এত কঠিন কঠিন যে বিষয় সেইগুলো তো আর করে করা যায় না। ওইসব সাজেশনের ভিত্তিতে তুমি একটা ভালো জায়গায় কোনো দিনই পৌঁছাতে পারবে না। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এইসব লাইন নিয়ে পড়তে গেলে তোমাকে পড়াশোনা করতে হবে, প্রপারলি পড়াশোনা করতে হবে, গভীরভাবে পড়াশোনা করতে হবে, নাহলে মুশকিল আছে। নাহলে ওইসব স্বপ্ন ছেড়ে দাও, দুটো একসাথে প্যারালালি হবে না। ফাঁকি মারবো, স্বপ্ন পূরণ করবো, দুটো হবে না। ফাঁকি মারাটা যদি স্বপ্ন হয় তাহলে সেই স্বপ্নটা পূরণ হতে পারে উইথ দ্য হেল্প অফ ফাঁকি মারা, না হলে কোনো স্বপ্ন পূরণ হবে না। চলো, প্রথম প্রশ্ন প্রবলেম সেট 2 এর কটা প্রশ্ন আছে দেখো তো? 18টা প্রশ্ন আছে, এক পদ্র না। তো অ্যাপ্রোচ বুঝবে, টেকনিক বুঝবে এবং কিভাবে করছি সেই বিষয়গুলো একটু পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে। আমি বলার চেষ্টা করব। কোথাও যদি তা সত্ত্বেও কোনো যদি প্রশ্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করবে বলো না, আমাকে কমেন্ট করবে টাইমটাকে মেনশন করে। বোঝা গেছে বিষয়টা? প্রথম প্রশ্ন, আর বেসিক জায়গাগুলো একটু পড়বে, ডিরেক্ট এসে পরে কমেন্ট পাস করো না স্যার মুখস্থ করে ফিজিক্স করাচ্ছে। তুমিও মুখস্থ করে নাও, কাজে দেবে। আমি যখন মুখস্থ করতে পারছি তোমরাও পারবে, মুখস্থ করো। চলো মুখস্থই করি। ওইসব বাজে কমেন্ট যাই হোক রিমুভ করে দেবো কমেন্টটা, এর থেকে বেশি আর কী হবে, সব বাজে বিষয়। দেখো, 550 আর্চ কম্পাঙ্ক আর 330 মিটার প্রতি সেকেন্ড বেগ ও সমান বিস্তারযুক্ত দুটি বিপরীতমুখী শব্দ তরঙ্গের উপরিপাতের ফলে স্থাণু তরঙ্গের সৃষ্টি হয়েছে। এই স্থাণু তরঙ্গে পরপর দুটি সুস্পন্দ বিন্দু, পরপর 3টি নিস্পন্দ বিন্দু আর পাশাপাশি এক জোড়া সুস্পন্দ বিন্দু ও নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। বেশ, প্রশ্নটা কিছুটা এই ধরনের। তো জেনে রাখবে যে নোড থেকে নোড কিংবা অ্যান্টিনোড থেকে অ্যান্টিনোড এটার যে দূরত্ব হয় সেটা হয় সর্বদা λ/2। আর যদি তুমি জানতে চাও যে নোড থেকে অ্যান্টিনোড কিংবা অ্যান্টিনোড থেকে নোড, সেটার দূরত্ব হয় λ/4। ক্লিয়ার হয়েছে কথাটা? অর্থাৎ আমি 3টে প্রশ্নর যাই করতে চাই, আমাকে প্রথমে ল্যামডা চাই, না হলে হবে না। তো ল্যামডা পেতে হলে আমাকে কি করতে হবে? v/n, এটা হচ্ছে বিষয়, অর্থাৎ ভেলোসিটি আপন ফ্রিকোয়েন্সি। তো ভেলোসিটি এখানে দিয়েছে 330 আর 550 হার্জ। তাহলে এখানে 330 হবে, এখানে 550 হবে, 0 0 কেটে যাবে। তারপর 11 3 33, 11 5 55, আর এটা কাটলে হবে 0.6 মিটার। ক্লিয়ার হয়েছে? এবার প্রথম প্রশ্নতে বলেছে যে পরপর দুটি সুস্পন্দ বিন্দু, অর্থাৎ পরপর দুটি নোড, কি বললাম? λ/2। তাহলে এটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, 0.6 ডিভাইডেড বাই 2, সেটা হয় 0.3 মিটার। 2 নম্বর প্রশ্নটা হয়েছে পরপর 3টে নিস্পন্দ বিন্দু। তাহলে পরপর দুটো নিস্পন্দ বিন্দু হচ্ছে অ্যান্টিনোড থেকে অ্যান্টিনোড λ/2। তাহলে আরেকটা পরের অ্যান্টিনোড করতে হবে আরেকটা λ/2, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ল্যামডা, এবং সেটার মান হচ্ছে 0.6 মিটার। 3 নম্বর হচ্ছে নোড থেকে অ্যান্টিনোড, মানে পরপর দুটো পাশাপাশি দুটো সুস্পন্দ আর নিস্পন্দ বিন্দুর পার্থক্য, মানে λ/4, হুইচ ইজ 0.6/4, হুইচ ইজ 0.15 মিটার। ক্লিয়ার হয়েছে? উত্তরগুলো ম্যাচ করে নিই।
হ্যাঁ সেন্টিমিটারে করেছে, তাহলে এটা 30 সেন্টিমিটার হবে, এটা 60 সেন্টিমিটার হবে, আর এটা 15 সেন্টিমিটার হবে। তাহলে 30 60 15, 30 60 15, ঠিক আছে, উত্তর ম্যাচ করে গেছে, কোনো সমস্যা নেই। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নতে বলেছে 550 হার্জ কম্পাঙ্কের একটি সুরশলাকায় একটি বদ্ধ নলের বায়ুস্তম্ভের এত সেন্টিমিটার আর এত সেন্টিমিটার দৈর্ঘ্যের সঙ্গে অনুনাদ সৃষ্টি করে, বায়ুতে শব্দের বেগগত আর প্রান্তীয় ত্রুটি নির্ণয় করো। ঠিক আছে, প্রান্তীয় ত্রুটি বা এন্ড কারেকশন, সেটাকে আমরা জেনারেলি ই দ্বারা চিহ্নিত করি। তাহলে ধরি প্রান্তীয় ত্রুটি হচ্ছে ই, বোঝাতে পারলাম। এবং বায়ুতে শব্দের বেগ এটা কত? এটা হচ্ছে ধরো ভি, বোঝাতে পারলাম। এক মুখ বদ্ধ এক মুখ খোলা, তার মানে একটা ক্লোজড পাইপ। বেশ, তাই হলো। তো কম্পাঙ্কটা দিয়ে দিয়েছে, বায়ুস্তম্ভের এত সাথে আর এত সাথে অনুনাদ সৃষ্টি করে। অনুনাদ সৃষ্টি করে মানে প্রথম যেটা, সেটা 550 হার্জ সমান হয়ে যাবে V/4L। V/4L না নিয়ে 4 ওই তোমার L দৈর্ঘ্যটা প্লাস ই এন্ড কারেকশন এটা নেবে। এবং পরবর্তীকালে যদি তুমি লক্ষ্য করো, এখানে ডিরেক্ট এটা ইয়ে করে দিলেও হতো যদিও, যাই হোক ঠিক আছে। পরবর্তীকালে যদি তুমি সেটা লক্ষ্য করো যে এটা L1 নিয়ে নাও, কাজে দেবে, কারণ দুটো লেন্থ আলাদা আলাদা। তো পরবর্তীকালে তুমি যদি লক্ষ্য করো, সেটা হচ্ছে এখানে অজানা রাশি হচ্ছে ভি আর ই, তাহলে মানে দুটো অজানা রাশি, তাহলে আরেকটা ইকুয়েশন লাগবে। তাহলে অনুনাদ যখন তৈরি করেছে, তার মানে হচ্ছে 550 যেটা, সেটা আবার হবে 3V/4L না নিয়ে L2 প্লাস ই, এটাও ট্রু, বোঝাতে পারলাম। তাহলে যদি এই দুটোকে কম্পেয়ার করা হয়, তাহলে আসবে তোমার V/4L1 প্লাস ই যুক্ত 3V/4L2 প্লাস ই। এই অঙ্কটা এটার মতো দেখতে পারো। এই অঙ্কটা হচ্ছে তোমার, বলে দিচ্ছি আমি, দুটো আলাদা আলাদা লেন্থে। তো এটা আছে প্রবলেম সেট 1-এর কোথাও তো একটা আছে, করেছি এই টাইপের প্রশ্ন, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, মানে এই পেজটাতে তো পেলাম না, আগের পেজে আছে হয়তো, যাই হোক। তো এখানে V/4Lটা কেটে দাও, আর এখানে এটা বলে দিচ্ছি আমি, দাঁড়াও, আমার খুব জোর মনে পড়ে গেল। দুটো লেন্থ একটা ওই বলে দিচ্ছি আমি তোমাদের, সুরশলাকার কম্পাঙ্ক কত, একটু ঘুরিয়ে দিয়েছে, বাট এইটা হবে তোমার এই দুটো লেন্থ নাম, বিষয়টা একদম মাথায় আসছে না। 0.5, হ্যাঁ, এই তো 26 নম্বরটা, কিছুটা 26 নম্বরটা, প্রবলেম সেট 1-এর 26 নম্বরটা, কিছুটা আমি করে দিচ্ছি, দুশ্চিন্তার কোনো কারণ নেই, করবো তবে যাব, দুশ্চিন্তা করার কোনো নেই। ঠিক আছে, তো দেখো তারপর কি হলো, তাহলে এখানে হচ্ছে L2 প্লাস ই সমান হচ্ছে তোমার 3L1 প্লাস 3E। এবার হচ্ছে তোমার 3E মানে হচ্ছে 3 মাইনাস ই মানে হচ্ছে 2E, 2E মানে হচ্ছে তোমার কি, 2E মানে হয়ে গেল L2 মাইনাস 3L1। তাহলে ই তোমাদের এখান থেকে দাঁড়াচ্ছে L2 মাইনাস 3L1/2, L2 মাইনাস 3L1/2। এবার মানগুলো বসিয়ে দাও, তাহলে তো হয়ে গেল, কাজ শেষ। এটা আমি তোমাকে বার করে দিলাম একদম, যেটা হচ্ছে তোমার রেডিমেড জিনিস। এবার তো আর আশা করছি বলবে না যে স্যার মুখস্থ করে করাচ্ছেন, মুশকিল আর কি। তাহলে এর মানটা এখানে বসিয়ে দাও। L2 মানে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে 44.5 আর 14.5। এটা হচ্ছে 44.5 মাইনাস 3 ইন্টু 14.5 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে হচ্ছে 44.5 মাইনাস 14×3 = 42, 43.5 ডিভাইডেড বাই 2।
তাহলে ই এর মানটা কত আসছে? ই এর মানটা আসছে 1/2 মানে 0.5 সেন্টিমিটার। এটা এন্ড কারেকশন বা প্রান্তিক ত্রুটি 0.5। আর ভেলোসিটি বার করতে হবে। ভেলোসিটি বার করানো এখান থেকে বার করানো, তাহলেই তো হয়ে গেল। এটা হচ্ছে তোমার 550, তো ভি জানতে চেয়েছে। ভি কত হবে? ডিরেক্ট বসাই, এখান থেকে বলি ভিটা কত হবে। ভি হবে 550 ইন্টু 4 ইন্টু সরি এটা গুণ হবে 4 ইন্টু L1 প্লাস ই। তাহলে ভি আমাদের কত দাঁড়ালো? 550 ইন্টু 4 যদি হয় তাহলে 4 শূন্য 0, 4 5 20 থাকলে 2, 4 5 20 2 22। তাহলে হচ্ছে L1 মানে হচ্ছে 14.5 প্লাস ই মানে 0.5, মানে এটা কত হবে? 15 হবে। ঠিক আছে, তাহলে 2200, এটা হচ্ছে তোমার 15, বাট 15 সেন্টিমিটার। তাহলে 15 ডিভাইডেড বাই 100, তো কেটে গেল 15 আর 22, মানে 2 গুণিত 11, মানে 2 গুণিত 11 মানে কেতে 165। তাহলে এটা কত হবে? 160, তো মানে 320 আর 10 330 মিটার প্রতি সেকেন্ড। এটা করে দিলাম। ক্লিয়ার হয়েছে প্রিয় ছাত্রছাত্রীরা? 3 নম্বর, একটি শীর্ষলাকা ও টানে রাখা 100 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সনোমিটারের তারকে একই সঙ্গে ধ্বনিত করা হলো। এরপর উক্ত শীর্ষলাকা এবং একই টানে রাখা 95 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তারকে একই সঙ্গে ধ্বনিত করা হলো। উভয় ক্ষেত্রে প্রতি সেকেন্ডে 10টি স্বরকম্পের সৃষ্টি হয়। শীর্ষলাকার কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে করতে হবে। এটা ওইটুকুতে হবে না, যদিও এই পাশটা মুছে দিই। আমাকে দেখতে হবে ভিডিও চলছে কি না, নাহলে মুশকিল। ভিডিওটা আদৌ অতক্ষণ নেবে কি না আই ডোন্ট নো। চলছে, যাই হোক, জানি না কতক্ষণ হবে আর কতক্ষণে দেবে, তখন মাঝে কেটে আর একবার করে নেবো আমি, অসুবিধা নেই। 3 নম্বরটা এখানেই করছি। হ্যাঁ, দেখো 3 নম্বর জিনিসটা একটু বোঝো। বলেছে একটি শীর্ষলাকা ও টানে রাখা 100 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সনোমিটারের তারকে একই সঙ্গে ধ্বনিত করা হলো। এরপর উক্ত শীর্ষলাকা আর একই টানে রাখা, না টানটা সেম আছে, একই টানে রাখা আর 95 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তারকে একই সঙ্গে ধ্বনিত করা হলো। উভয় ক্ষেত্রে প্রতি সেকেন্ডে 10টি স্বরকম্প সৃষ্টি হয়। তাহলে শীর্ষলাকাটা ডেফিনেটলি মিডিলে আছে। প্রথম কথা হচ্ছে ফ্রিকোয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ। যা ফটকা ফুটছে না, যা বিয়ে বাড়ি, বাপরে বাপ, বায়ু দূষণ, শব্দ দূষণ, এগুলোর তো কোনো যাই আসে না। মানুষ আর মানুষ নেই, কি আর বলবো, বাদ দাও, ছাড়ো। তাহলে যার এল কম, ঠিকঠাক, হ্যাঁ, যার এলটা কম তার ফ্রিকোয়েন্সিটা বেশি। তো কার এখানে বেশি হবে? 100 সেন্টিমিটার না 95 সেন্টিমিটার? তাহলে 100 সেন্টিমিটারেরটা কী হবে? কম হবে। আর 95 সেন্টিমিটারেরটা কী হবে? বেশি হবে। তাহলে এ তো বেশি, তাহলে সবচেয়ে বেশি হবে 95 সেন্টিমিটার যে লেন্থওয়ালা তারটা আছে, তার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, মিডিলে শীর্ষলাকা, তারপরে হচ্ছে 100 সেন্টিমিটার ওই দৈর্ঘ্যের যে তারটা তার। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা বার করব সেটা হচ্ছে, আমরা জানি যে n = 1/2L √T/m। তো পুরো জিনিসটাকে যদি আমি করি, পুরো জিনিসটাকে যদি আমি কনস্ট্যান্ট মনে করি, তাহলে এটাকে বলতে পারি যে n = সাম কনস্ট্যান্ট বাই এল। আর এই সাম কনস্ট্যান্টটা কি? সাম কনস্ট্যান্টটা হচ্ছে 1/2 √T/m, তার সাথে এলটা আছে ভাগে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা বলতে পারি, কোনো সমস্যা হওয়ার কথা না। এবার যে 100 সেন্টিমিটারওয়ালা আছে, তাহলে n100, তারটা কত হবে? একটা কনস্ট্যান্ট ডিভাইডেড বাই 100 সেন্টিমিটার, মানে 100/100 মানে k/1। আর যে 95 সেন্টিমিটারে আছে সে হবে k বাই কী বললাম? এল, 95/100, তার মানে হচ্ছে k/0.95। এবার বিষয়টা দাঁড়ালো যে বললাম যে সবচেয়ে বেশি, তাহলে সবচেয়ে বেশি মাইনাস শীর্ষলাকা, এটা হচ্ছে 10, আবার n-n100 সেটা হচ্ছে কিন্তু 10টা করে স্বরকম্প তৈরি হয়েছে না। বেশ, বোঝাতে পারলাম তো? ঠিক আছে, মিডিলে কিন্তু শীর্ষলাকা, এনটা কি? শীর্ষলাকার কম্পাঙ্ক। ক্লিয়ার হয়েছে? প্রবলেম নেই কিছু। এবার যদি আমি এটা বার করি তাহলে আমার হয়ে যাওয়ার কথা। তাহলে একটা কাজ করা যেতে পারে,
কি করতে পারি দেখো তো, এটাকে যদি ভাগ করে নিই আমরা, আচ্ছা একটা জিনিস এখান থেকে বলতে পারি যে n95 মাইনাস n100 যদি করি, মানে এই দুটোর যোগ করে নিই, তাহলে সেটা হবে 20, আর n95 ডিভাইডেড বাই n100 সেটা যদি করি কত হবে, তাহলে k বাই 0.95, আর এখানে হবে 1 বাই কে, কে বাই 1 বাই কে, কে কে কেটে গেল, হচ্ছে 1 বাই 0.95। এইবার এখান থেকে আমাকে একটা জিনিস বার করতে হবে, সেটা হলো যে এই দুটো রেশিও পেয়েছি, এই দুটোর বিয়োগ পেয়েছি, তাহলে এখান থেকে ইন্ডিভিজুয়ালি এইগুলো বার করা যেতেই পারে, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা হওয়ার কথা না। তো তাহলে কোনো একটা পেয়ে যাবো, হয় n100 পাবো, না হয় n95 পাবো। তো n100টাই বার করি, কারণ এখানে k বাই 1 আছে, মানে অনলি k আছে, তাহলে এখান থেকে k এর মান পেয়ে যাবে অ্যাকচুয়ালি। তো n100 পেয়ে গেলে এটাতে বসিয়ে দিলেই তো হয়ে যাবে, n100টা মানে পাওয়ারই চেষ্টা করছি। তো আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে, এক কাজ করো, n95 মাইনাস n100 ডিভাইডেড বাই n100, এটা যদি তুমি করো তাহলে হবে 1 মাইনাস 0.95, তাই তো, হ্যাঁ 1 মাইনাস 0.95 ডিভাইডেড বাই 0.95, আর এটা যদি করি তাহলে কত হচ্ছে n95 মাইনাস n100, n95 মাইনাস n100 এটার মান হচ্ছে 20 ডিভাইডেড বাই n100 সমান হচ্ছে 1 মাইনাস, এটা হচ্ছে 0.05 ডিভাইডেড বাই 0.95, দশমিক তুললে 5/19, সরি 5/95, 5/95, তাহলে এটা হবে 1/19। এইবারে n100 এর মানটা চলে আসছে 380 হার্জ হলো। তাহলে সুরশলাকার কম্পাঙ্কটা কী হবে, এখানে বসাবো n মাইনাস n100 ইজ ইকুয়াল টু 10, সেখান থেকে n ইজ ইকুয়াল টু n100 প্লাস 10, মানে 380 প্লাস 10 মানে 390 হার্জ হয়ে গেল, 390 হার্জ। ঠিক আছে, 3টে প্রশ্ন হয়ে গেল, ক্লিয়ার, শর্টেড। চলো, ভিডিও হচ্ছে, কোনো সমস্যা নেই। বেশ, একটু স্পিড আপ করছি, একটু, বেশি না। 4 নম্বর দেখো কি বলেছে, দুটি সুরশলাকা এ এবং বিকে একসঙ্গে বাজালে 8টি স্বরকম্প সৃষ্টি হয়। এ সুরশলাকাটি একমুখ খোলা নলে 37.5 সেন্টিমিটার বায়ুস্তম্ভের সঙ্গে এবং বি সুরশলাকাটি ওই নলের 38.5 সেন্টিমিটার বায়ুস্তম্ভের সঙ্গে অনুনাদ সৃষ্টি করে। সুরশলাকা দুটির কম্পাঙ্ক নির্ণয় করো। বেশ বেশ, তো এই একই ধরনের প্রশ্ন আছে তোমার 9 নম্বরেরটা, তো এটা করে দেবো না, কিন্তু এটা করতে হবে। 9 নম্বরেরটাতে জাস্ট বলেছে এক মুখ খোলা এক মুখ বন্ধ, আর 4 নম্বরটাতে বলেছে এক মুখ খোলা নল। হ্যাঁ, ওই সেম এক মুখ খোলা এক মুখ বন্ধ, লেন্থগুলো শুধুমাত্র আলাদা দিয়েছে, এটা করে দেবো না কিন্তু, ঠিক আছে? 9টা করে দেবো না, 4টা ভালো করে করিয়ে দিচ্ছি। তো প্রথম যে ফ্রিকোয়েন্সি, তাহলে আমরা ধরে নেব যে ধরি সুরশলাকা দুটির কম্পাঙ্ক এন এ ও এন বি। এখন এন এ ডিফারেন্স উইথ এন বি এটা কিন্তু 8, কে বড় কে ছোটো আমি জানি না এখনও, এই দুটোর ফারাকটা হবে 8। এবার এন এ যে আছে সেই ভদ্রলোকটা হবে, এটা কি বলছে 37.5, তাহলে এনাটা কী হবে v/4l, v/4l, v/4 ইন্টু এল, এল মানে 37.5, ক্লিয়ার। আর এন বিটা তোমাদের হবে, এন বিটা তোমাদের হবে কি বলেছে যে v/4l না নিয়ে, মানে এল এর জায়গায় 38.5, এটা 37.5 আর এটা 38.5, পরের লেন্থটা 38.5। তাহলে এইখানে আমাদের ক্ষেত্রে যেটা আমরা করব সেটা নেব, এটা রেশিও, এটার বিয়োগফল জানা আছে, রেশিও না এটা সবচেয়ে ভালো, ভিটা এলিমিনেট হয়ে যাবে। তাহলে এন এ বাই এন বি এই রেশিওটা আসছে v/4 ইন্টু 37.5, আর এটা হয়ে যাবে 4 ইন্টু 38.5 ডিভাইডেড বাই নিচে ভি, ভি কেটে গেল, 4 কেটে গেল,
দশমিক দশমিক তুলে নাও, 5 দিয়ে খাওয়ালে 5 6 30, সরি 5 7 35, 35 3 5, 5 7 35, 5 দিয়ে খাওয়ালে 5 7 35, 5 5 25, 77 75 এটা আসছে। তাহলে দেখতে পাচ্ছি এখানে এন এ কিন্তু বড় এন বি এর চেয়ে, ঠিক আছে। তাহলে এইটা আমাদের চেঞ্জ হয়ে কী হবে, এন এ মাইনাস এন বি। বুঝে গেছি এখন কোনো সমস্যা নেই যে এন এটা বড় এন বিটা ছোটো। তাহলে এন এ মাইনাস এন বি পেয়ে গেছি, আবার এন এ বাই এন বিও পেয়ে গেছি, ওই আগের অঙ্কটার মতোই এরপরেরটা, এরপর কিন্তু আগের অঙ্কটার মতোই, ঠিক। তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই যে এন এ মাইনাস এন বি করবো, ডিভাইডেড বাই এন বি রেখে দেবো। তাহলে লব মাইনাস হর ডিভাইডেড বাই হর, তাহলে লব মাইনাস হর ডিভাইডেড বাই হর, এটা কত আসছে 2/75। আর এন এ মাইনাস এন বি কত 8, তাহলে 8/NB সমান হচ্ছে 2/75। তাহলে সেই ক্ষেত্রে 2 4 8 হয়ে গেল। তাহলে এনবি কত দাঁড়াবে, এনবি দাঁড়াবে 75, 150, 300, তাহলে এটা হবে 300 হার্জ। এনবি পেয়ে গেলাম 300 হার্জ। এনএটা কত পাবো, এনএটা কত পাবো, এনএটা পাবো, এনএ হবে 8 প্লাস এনবি, তার মানে কত হবে 8 প্লাস 300, মানে 308 হার্জ। ক্লিয়ার হলো 4 নম্বর। 5 নম্বর যাই। 5 নম্বর বলেছে 65টি সুরশলাকাকে ক্রমবর্ধমান কম্পাঙ্ক অনুসারে সাজানো আছে। 65টি, প্রত্যেকটিকে তার পরবর্তী সুরশলাকার সঙ্গে একই সঙ্গে ধ্বনিত করলে সেকেন্ডে 8টি স্বরকম্পের সৃষ্টি হয়। তাহলে প্রথমটার যা ফ্রিকোয়েন্সি N1, পরেরটার ফ্রিকোয়েন্সি তার থেকে বেশি হবে, ফ্রিকোয়েন্সিটা ক্রমবর্ধমানের ফ্রিকোয়েন্সিতে সাজিয়েছি। তাহলে Na প্লাস 16, তারপরটা কী হবে Na প্লাস 24, এইভাবে এগোবে। এবং যত নাম্বার 65 নাম্বারটার কত হবে, 65 নাম্বারটা হবে, এটা N ধরো, প্রথমটা N, আর 65 নাম্বারটা কত হবে, মানে N65, এটার মান কত হবে না N প্লাস 8 টাইমস অফ 64। কেন, কারণ যততম তার থেকে একটা কম 8-এর গুণফল, যততম এটা দ্বিতীয় মানে সেকেন্ড, 2তম মানে একটা 8-এর গুণ, 3তম মানে 2টো 8-এর গুণ, তাহলে 65তম মানে 64টা 8-এর গুণ। তাহলে N প্লাস 8 4 32, 2 হাতে থাকলো 3, 8 6 48, 7 3 51, মানে 512, Na প্লাস 512। এবার বলে দিয়েছে এটা N1 না, N ধরেই কাজ করো, অসুবিধা নেই, ঠিক আছে। 8 4 32, 3 8 6 48, 3 51, ঠিক আছে। এখন বলে দিয়েছে যে প্রথম ও শেষ সুর শলাকাটি যথাক্রমে একটি টান টান তার দেওয়া থেকে নির্গত মূল সুর ও তৃতীয় সমমলের সঙ্গে সমসুর। ও আচ্ছা, মানে এই যে এন, এই এনটা কি না, মানে এত জটিল ইয়ে করেছে, ঘুরিয়ে 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 ঘুরিয়ে। একটি টান টান তার থেকে নির্গত মূলসুর কত হয়, মূলসুর কত হয় গো 1/2L √T/M। আর এই যে N প্লাস 512টা লাস্ট ফ্রিকোয়েন্সিটা, এটা কত বলেছে, এটা বলেছে ওই মূলসুর না, এটা ওই টান টান তার থেকে নির্গত তৃতীয় সমমেল, মানে 3 টাইমস অফ এটা, মানে 3 টাইমস অফ 1/2L √T/M। তাহলে একটা জিনিস এখান থেকে আমরা ক্লিয়ার হচ্ছি, সেটা হচ্ছে যে N প্লাস 512 হচ্ছে 3 টাইমস অফ N, 3 টাইমস অফ N। তাহলে 3N মাইনাস N মানে 2N সমান হচ্ছে 512। তাহলে N সমান হচ্ছে তোমার 2 দুগুণে 4 1 12, 1 11, 2 5 10 1 12, 2 6 12, তাহলে 256 হার্জ। জানতে কি চেয়েছে, জানতে চেয়েছে যে প্রথম সুর শলাকার কম্পাঙ্ক কত। প্রথম সুর শলাকার কম্পাঙ্ক N মানে 256 হার্জ, 256 হার্জই আছে আমাদের উত্তর, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। 5টাও কমপ্লিট। 6 নম্বর, চলো নেক্সট। 6 নম্বর কি বলেছে, 6 নম্বর বলেছে বায়ুপূর্ণ একটি খোলা অর্গানলের, খোলা মানে দুমুখ খোলা, মূল কম্পাঙ্ক 500 হার্জ, এক মুখ বন্ধ এবং কার্বন ডাইঅক্সাইড দ্বারা পূর্ণ আরেকটি অর্গানলের প্রথম সমমেলের কম্পাঙ্ক, প্রথম সমমেল মানে হচ্ছে 1 টাইমস, মানেই হচ্ছে অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা মূলসুরের কম্পাঙ্ক খোলা অর্গানলের প্রথম সমমেলের কম্পাঙ্কের সমান, মানে এর প্রথম সমমেল আর ওর প্রথম সমমেল কিন্তু সমান। আচ্ছা, প্রতিটি অর্গানলের দৈর্ঘ্য নির্ণয় করো। বায়ুতে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসে শব্দের বেগ হচ্ছে
তোমার 300 আর 264 মিটার প্রতি সেকেন্ড। বায়ুতে বেশি, কার্বন ডাইঅক্সাইডে কম। আচ্ছা, গ্যাসীয় মাধ্যমে কমে যায় শব্দের বেগ, সেটাও ঠিক। তো খোলা অর্গানলের বায়ুপূর্ণ যেটা বায়ু আছে, ঠিক আছে, খোলা অর্গানল সেটা হচ্ছে তোমার 500 হার্জ। তাহলে প্রথম কথা এটা এয়ার তো বটেই, আর দ্বিতীয় কথা এটা খোলা, মানে এন ওপেন, তার সাথে লিখবো বায়ু, তার যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 500 হার্জ। আচ্ছা, ঠিক আছে। একমুখ বদ্ধ এবং কার্বন ডাইঅক্সাইড দ্বারা পূর্ণ। এবার করবো এনক্লোজড এবং সেটা CO2 দ্বারা পূর্ণ। তার প্রথম সমমেল কম্পাঙ্ক খোলা অর্গানলের প্রথম সমমেলের কম্পাঙ্কের সমান, মানে এরও ফান্ডামেন্টাল যে ফ্রিকোয়েন্সিটা সেটাও কিন্তু 500 হার্জ, ওর মতনই। বেশ, বুঝতে পারলাম, কোনো সমস্যা নেই। এবার এই ক্ষেত্রে আমাকে যেটা বসাতে হবে, এই দুটো তো তাহলে সেম, তাহলে এন ওপেন অফ বায়ু ইজ ইকুয়াল টু এন ক্লোজড অফ CO2। এরটা হবে V/2L সমান হচ্ছে V ড্যাশ দেওয়াটা ভালো, ভি ড্যাশ দিয়ে দাও, এটা তো 2 হবে না, 4 হবে, 4LC ক্লোজড পাইপ যেহেতু। এবার যদি মান বসাই আমি, তাহলে দেখো বায়ুতে শব্দের বেগ 300 আর এটা 264। জানতে চেয়েছে প্রতিটি অর্গানলের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে বায়ুতে এটা হচ্ছে 300 ডিভাইডেড বাই 2LO সমান, এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার 264 ডিভাইডেড বাই 4 টাইমস অফ LC। প্রতিটি অর্গানলের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তো এখান থেকে আমরা LO/LC এই রাশিমালাটা পেয়ে যাব। LO/LC এই রাশিমালাটা পেয়ে যাব। তাহলে তো আমার ইন্ডিভিজুয়ালি বার করলে বেশি কাজে দিত। এটা করে আমার লাভটাই কী আছে? হ্যাঁ, তাই তো, এটা করে আমার লাভটাই কী আছে? দরকার নেই কিছু করবার। এইটা সমান হচ্ছে 500, আবার এইটা সমানও হচ্ছে 500। তাহলে এইখান থেকে বার করবো আমরা, সেটাই তো, মানে হচ্ছে 150/LO সমান হচ্ছে 500। তাহলে LO হবে 150/500, এটা কাটো, 5 3 15, 5 10 50, মানে 3/10। ওপেন পাইপটার কত দিয়েছে? 0.3 মিটার। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ওপেন পাইপটা হচ্ছে 0.3 মিটার। আর এইখান থেকে যদি আমি করি, সমান দেওয়ার দরকার নেই, আলাদা আলাদা বার করো। তাহলে এখান থেকে হচ্ছে 4 6 24, 4 6 24। তাহলে LC হবে 66/500। তাহলে এখান থেকে তো 2 দিয়ে 33 আর 2 দিয়ে 250, আর তো যাবে না আশা করি, না, বাকিটা করতে হবে 33/250, 33/250, 0.132 মিটার। আশা করি বোঝাতে পারলাম। 6 নম্বরেরটা ক্লিয়ার হলো। 9এরটা আমি কিন্তু করে দেব না, 9এরটা আমি এই 5-এর সময়তেই বলে দিয়েছি। 9এরটা আমি 4-এর সময়তেই বলে দিয়েছি, আর করব না ওটা। 7 নম্বরটা হচ্ছে 6 মিটার দীর্ঘ, না এটা দিয়েছে 6 ইঞ্চি নাকি, IN লেখা আছে, তার মানে তো ইঞ্চি হবে। তাহলে 6 ইঞ্চি দীর্ঘ একটি নলের বায়ুতে মূল সুরের এবং প্রথম 3টি উপসুরের কম্পাঙ্ক নির্ণয় করো। 1 নম্বর হচ্ছে নলটি দুমুখ খোলা, আর 2 নম্বরটা হচ্ছে যখন নলটি একমুখ বন্ধ একমুখ খোলা, বায়ুতে শব্দের বেগ হচ্ছে এটা। এগুলো বার করো, অসুবিধা কী আছে? এটাও দিয়েছে ফিট প্রতি সেকেন্ড। তো এটা তোমাকে একটু ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট যেটা তুমি করবে সেটা হচ্ছে 6 ইঞ্চি মানে কত ফুট, না হাফ ফুট, এটা একটু জানবে যে 12 ইঞ্চিতে হয় 1 ফুট, 12 ইঞ্চিতে হয় 1 ফিট বলে অ্যাকচুয়ালি। তাহলে 6 ইঞ্চিতে কত হবে, না 0.5 ফিট। এইটুকু কনভার্ট তোমাকে করতে জানতে হবে, তাহলেই তুমি পেরে যাবে। তো মূল সুর প্রথমে জানতে চেয়েছে, কী জানতে চেয়েছে? নলটি দুমুখ খোলা এবং নলটি একমুখ বন্ধ আর একমুখ খোলা। প্রথমে হচ্ছে একমুখ খোলা, 1 নম্বরটা হচ্ছে দুমুখ খোলা। প্রথমটা হচ্ছে দুমুখ খোলা মানে ওপেনের কেসটাতে কী হবে, কী জানতে চেয়েছে? প্রথমটা হচ্ছে তোমার
মূল সুর আর প্রথম তিনটি উপসুর। তাহলে মূল সুর মানে এন ওপেন সেটা কত হবে V/2L, বোঝাতে পারলাম। দ্বিতীয়টা কত হবে, মানে পরেরটা কত হবে, ধরো N1 নিলাম, তাহলে এটা হবে V/12 অফ 2 টাইমস। তারপরেরটা কত হবে V/12 ইন্টু 3 টাইমস। তারপরেরটা কত হবে V/12 ইন্টু 4 টাইমস। তাহলে এই তিনটা হলো উপসুর আর এটা হলো মূল সুর। বার করে দিলাম, করে নেবে। ভি তোমরা জানো, ভি দেওয়া আছে। এল তোমরা জানো, এল এটা এল 0.5 ফিট। 2 নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে যদি ক্লোজড হয়, যদি ক্লোজড হয় ব্যাপারটা, তাহলে কি হবে, তাহলে করব N0 ইজিক্যাল টু হবে তোমার N0 না, অ্যাকচুয়ালি N0 ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির জন্য, এটা 0, হ্যাঁ, ও না যে ওপেনের জন্য করলাম তা না, এখানে যেটা করেছি ওটা ভেবো না। এটা হবে V/4L হলো। তারপরেরটা কী হবে N1টা 3 টাইমস অফ V/4L। তারপরেরটা কী হবে 5 টাইমস অফ V/4L, কারণ এখানে সব অযুগ্ম গুণিতক পাওয়া যায়। N3 কী হবে 7 টাইমস অফ V/4L, এইভাবে হবে। ভি তোমাদের বলে দিয়েছি, এল তোমাদের বলে দিলাম। এটা তোমাদের এল আর ভি তোমাদের দেওয়া আছে, বার করে নেবে চাইলে। যদি উত্তর না ম্যাচ করে দুশ্চিন্তার কোনো কারণ নেই, ছায়া প্রকাশনে অনেক ভুল করে। 8 নম্বর, একই দৈর্ঘ্যের 3টি তার একটি সনোমিটারের ওপর বিস্তৃত আছে। এদের আপেক্ষিক ভরের অনুপাত 2:8, 18, টানের অনুপাত 12, 27। এদের তির্যক কম্পনের কম্পাঙ্কের অনুপাত নির্ণয় করি। এটা কি হয়, এটা হয় 1/2L √T/m, এটা ব্যাপার। লেন্থগুলো সবারই সেম, একই দৈর্ঘ্যের 3টি তার, তাহলে হবে কি N ভেরিজাস √T/m। তাহলে আমরা যদি বার করি যে N1 অনুপাত N2 অনুপাত N3, 3টে তার যেহেতু, তাহলে এখানে তোমাদের হয়ে যাবে √T1/m1 অনুপাত √T2/m2 অনুপাত √T3/m3, এই তো হবে। তাহলে √T1টা কত আছে 12, 12, 27, তাই তো, আর এটা 2, 8, 18, তাহলে 12, 12, 27, আর এটা কত আছে 2, 8, 18, 2, 8, 18, তাই তো 2, 8, 18, হ্যাঁ না 2, 8, 18, হ্যাঁ। এবার দেখো কত দাঁড়াচ্ছে, এটা কত দাঁড়াবে। প্রথম কথা হচ্ছে এটাকে তোমাকে যেটা করতে হবে, রুটগুলো প্রতিটাতে তুলে দাও, কোনো প্রবলেম নেই। তাহলে হবে এটা তোমার 6 অনুপাত 12/8, মানে 4 3 12, 4 2 8 অনুপাত 3 9 27 আর 3 6 18, এটা 9 চলে যাবে ডাইরেক্ট, 9 3 27, 9 2 18। এবার কি করবে, 2 দিয়ে গুণ করবে, 3 দিয়ে ভাগ করবে, 3 দিয়ে ভাগ করলে 3 2 6, 3 দিয়ে ভাগ করলে 1 2, 3 দিয়ে ভাগ করলে আবার 1 2। এবার এবার 2 দিয়ে যদি গুণ করো তাহলে 2 দিয়ে যদি গুণ করো তাহলে 4, তাহলে 4 1 1, 2 1 1 আছে। এটা ভুলটা কোথায় হলো আমার, 3 দিয়ে ভাগ করলে 3 2 6, 3 দিয়ে ভাগ করলে 1 1 1। কেসটা কি হলো 12/2, 12/8, 27/18, হ্যাঁ ঠিক আছে। ছয়, আর এটাকে করলাম √6, 4 3 12, 4 2 18, আর এটা 9 3 27, 9 2 18। হ্যাঁ, রুটগুলো তুলে দিলাম, 2 দিয়ে যদি গুণ করি তাহলে 12 3 3, মানে 4 1 1, ঠিকই তো আছে। আর কীভাবে করব, কি মুশকিল। তাহলে আমাকে কি এবারে ইয়ে করতে হবে কি, এটা বাই এটা বাই এটা, মানে √6 অনুপাত √2 4 3 12, 4 2 8 অনুপাত √3/2। তাহলে এটা করব √6 ডিভাইডেড বাই √3/√2 হলো। তার আবার ভাগ, আরে বাপরে, তার আবার ভাগ হচ্ছে √3/√2।
মুশকিল, 3টে ভাগ দাও। তাহলে কী করবো আমরা, এটাকে আগে করে নিই, √2টাকে উপরে দিয়ে দাও। তাহলে √6 ইন্টু √2 ডিভাইডেড বাই √3, তার ভাগে হচ্ছে √3/√2। তো কেটে যাবে, √3/√2 মানে তো এখানে গুণ হয়ে যাচ্ছে না √2। না না না, গুণ কেন হবে, এটা হচ্ছে তোমার √6 ইন্টু √2 ডিভাইডেড বাই √3, তার ভাগে আছে √3, তার মানে গুণে আছে √2/√3, √2/√3। ক্লিয়ার হলো? √2 2, √3 3, আর এখানে হচ্ছে √6। তাও তো হচ্ছে না, তাও তো হচ্ছে না, প্রবলেমটা তো সেখানেই, তাও তো হচ্ছে না, তাও তো হচ্ছে না। সেই হিসাবে ধরতে গেলে 3টে অনুপাত চাই আমাদের এখানে, থোড়ি না এইভাবে হবে। 3টে অনুপাত চাইলে তো থোড়ি না 3টা হবে। একটা কাজ করা যেতে পারে, একটা কাজ করা যেতে পারে। ঠিক আছে, দেখো এটাকে করছি আমি √6 অনুপাত √3/√2 অনুপাত √3/√2। প্রথমে √2 দিয়ে গুণ করা যায়, তাহলে √12 √3 √3। এবার কি করবে, √3 দিয়ে ভাগ করে দাও, √3 দিয়ে ভাগ করলে 4, √3 ভাগ করলে 1 1। তাও এটাই আসছে। ভগবান জানে এখানে ওরা 2:1:1 কী করে করছে, না এটাও ভুল আছে। তোমরা এটা কমেন্ট করবে তো, একটু মাথাটা খারাপ হয়ে গেল আমার। তোমরা এটা কমেন্ট করবে, আমি কি অঙ্ক ভুলে গেছি, না আমি মানে কি করছি, না আমার মানে আমি পাগল হয়ে গেছি, ভগবান জানে। দেখবে তো একটু, তোমরাই দেখবে, তোমাদের যদি ঠিক হয়ে যায় তাহলে আমারই ভুল হয়েছে, তাহলে আমাকে একটু ভুলটা ধরিয়ে দেবে তো। আমি চাই তোমরা আমার ভুলটা একটু ধরিয়ে দাও তো। দিনের পর দিন এইভাবে গোলমাল সিচুয়েশান। এটা আমি বলে দিয়েছি সেম অ্যাজ 4। এটা করবে আমাকে, এটা করে পরে আমাকে দেখাবে তো যে কোথায় 2:1:1 হচ্ছে, বা আমি কোথাও ভুল করছি কিনা। হতে পারে আমি ভুল করছি, দেখবে একটু। নেক্সট তোমার 10 নাম্বার। ভিডিও হচ্ছে তো? ভিডিও হচ্ছে, এটাই আমার ভয়। 10 নাম্বার, 60 সেন্টিমিটার দীর্ঘ একটি তারের মূল সুরের কম্পাঙ্ক n, তারের নিচে কোন অবস্থানে একটি সেতু স্থাপন করলে ওর একটি অংশের কম্পাঙ্ক n1 এবং অন্য অংশের কম্পাঙ্ক n2 এমন হবে যাতে n:1 আর n1:n2 দুটো পরস্পরের সমান হয়। বুঝতে পেরেছি, বেশ। তাহলে 60 সেন্টিমিটার দীর্ঘ একটি তারের মূল সুরের কম্পাঙ্ক হচ্ছে n, তারের নিচে কোন অবস্থানে একটু সেতু স্থাপন করলে, আচ্ছা তাহলে একটা যদি লম্বা টান তার হয়, ধরে নিচ্ছি এইখানে একটা সেতু স্থাপন করলাম, পুরো লেন্থটা হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে এটা যদি x সেন্টিমিটার হয়, তাহলে অবভিয়াসলি এটা হবে 60 - x সেন্টিমিটার, তাই তো? হ্যাঁ না 60 সেন্টিমিটার, ঠিক আছে। তো 60 সেন্টিমিটার পুরো তারটার যে ফ্রিকোয়েন্সি ছিল সেটা n। এবার দুটো অনুপাতে নিয়ে নিয়েছি, একটা অনুপাত হচ্ছে n1, একটা অনুপাত হচ্ছে n2। দুটো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি হবে, বিকজ তাদের লেন্থগুলো আলাদা আলাদা। বোঝাতে পারলাম? এবার যদি আমি বলি যে টোটাল জিনিসটাই n প্রপোর্শনাল উইথ 1/l, এটার উপর ডিপেন্ডেন্ট, তো তাহলে যে টান, সেই যে বিষয়টা টান আর একক দৈর্ঘ্য ভর, সেই জিনিসটা কিন্তু সেম থাকবে। তাহলে আমরা এখানে বলতেই পারি যে n = সাম কনস্ট্যান্ট বাই l। হ্যাঁ তাই তো, বড়োর ক্ষেত্রে সেটা হয়ে যাবে n বাই একটা কনস্ট্যান্ট ডিভাইডেড বাই l, মানে হচ্ছে 60 সেন্টিমিটার। n1 ক্ষেত্রে সেটা হয়ে যাবে k বাই তোমার x, আর n2 ক্ষেত্রে সেটা তোমার হয়ে যাবে কি না k বাই 60 - x। এখন প্রশ্নে বলে দিয়েছে যে n:n1 সমান n1:n2। এটা আমি বলিনি, প্রশ্ন বলে দিয়েছে n:n1 আর n1:n2 এই দুটো সমান। মানে আমরা বলতেই পারি যে n/n1 সমান n1/n2 এটা। তাহলে যদি আমরা এখানে মানটা বসাই, তাহলে আমরা আচ্ছা জানতে কি চেয়েছে, লেন্থটা না কত দূরে, আচ্ছা লেন্থটা মানে x জানতে চেয়েছে, ঠিক আছে, বেরিয়ে যাবে। তাহলে n/n1, n কত, এটা বাই এটা, তাহলে k/60 আর x/k, তার মানে হচ্ছে x/60 সমান হচ্ছে n1/n2, মানে এই n1/n2 মানে k/x আর 60/x - k। তাহলে 60/x ওপরে, 60 - x ওপরে, আর নিচে হচ্ছে তোমার কত না x। তো এখানে একটা দ্বিঘাত সমীকরণ পাবো যা মনে হচ্ছে আমার। তো
টানটা একই, হ্যাঁ টানটা একই ইয়েতে আছে, সেটা কোনো বড় ব্যাপার না। চলো তাহলে এটাকে সলভ করি। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে তোমার 60 3600 মাইনাস 60 এক্স, সেখান থেকে এক্স স্কোয়ার প্লাস 60x মাইনাস 3600 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে করতে হবে তোমাকে এক্স ইজিক্যাল টু মাইনাস বি মানে মাইনাস 60 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে 3600 মাইনাস 4 এ সি মানে হচ্ছে মাইনাস 3600 ডিভাইডেড বাই 2a 1। ঠিক আছে, চলো তাহলে কি দাঁড়াচ্ছে না, এক্সটা সমান দাঁড়াবে মাইনাস 60 প্লাস মাইনাস 4 টাইমস অফ 3600 আর 1 টাইমস অফ 3600 মানে 5 টাইমস অফ 3600 ডিভাইডেড বাই 2। তাহলে এক্স ইজিক্যাল টু হবে মাইনাস 60, আর মাইনাসটা তো হবে না কারণ এক্সের মানটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটা হবে তোমার প্লাস, এটা হবে তোমার 3600-এর জন্য 60 আর এখানে √5 বাই এটা। তাহলে 60 যদি কমন নিই নি তাহলে এখানে পড়ে থাকছে √5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 30 √5 মাইনাস 1। তো দেখি এটার ভ্যালু কত আছে, √5 মাইনাস 1 ইন্টু 30 আসছে তোমার 37.082, 37.082 মানে অ্যাকচুয়ালি 37.1 সেন্টিমিটার অলমোস্ট। এই টাইপের অঙ্ক আরেকটা আছে, এই টাইপের অঙ্ক আরেকটা আছে, ঠিক আছে দেখবো পরে তখন। এটা কত হলো 10, 11 নাম্বার। 11 নাম্বারটা বলেছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের মতো শব্দের বেগ হচ্ছে এটা, এবং একটি শলাকার কম্পাঙ্ক এটা। শলাকাটি 71টি পূর্ণ কম্পনের সময়ে শব্দ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে উষ্ণতায় কত দূরত্ব অতিক্রম করবে। 0 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত দূরত্ব অতিক্রম করবে। তো ফ্রিকোয়েন্সিটা দিয়ে দিয়েছে আর বেগটা দিয়ে দিয়েছে, 0 ডিগ্রি সেলসিয়াসে ওর বেগটা দিয়ে দিয়েছে, আর ফ্রিকোয়েন্সি তো উষ্ণতার সাথে চেঞ্জ হবে না। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসে ওর বেগটা কত বার করতে হবে, ফ্রিকোয়েন্সিটাও জানি। তাহলে 0 ডিগ্রিতে 71টি পূর্ণ কম্পনের সময়ে, আচ্ছা কতটা সময়, 71টি পূর্ণ কম্পনে কতটা সময় লাগছে, ঠিক আছে। তো এখান থেকে আগে ল্যামডাটা বার করি। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ল্যামডাটাকে বার করি। ল্যামডাটা হবে ভি বাই এন, ভিটা কত 1270 335, 1270 335। তো সরি 1270 ডিভাইডেড বাই 335, এটা আসছে তোমার 379 1 এত মিটার, এটা আসছে তোমার ল্যামডা। এবার এমনি 71টি পূর্ণ কম্পন, একটা কম্পনে এত মিটার যাচ্ছে, 71টা পূর্ণ কম্পনে কত মিটার যাবে সেটা একটু দেখতে হবে। সেটা হচ্ছে তোমার 3 পয়েন্ট এটা, আর 71টা পূর্ণ কম্পনে 269.1, 71টি পূর্ণ কম্পনে যাবে তোমার 269.1 মিটার, এত দূরত্ব যাচ্ছে 71টি পূর্ণ কম্পনে। এবার বিষয়টা হচ্ছে যে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওর বেগ কত, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বেগ সেটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা বেগ ছিল 1270 গুণিত 273 প্লাস 30 ডিভাইডেড বাই 273। এটার মানটাকে বার করি। তো 273 প্লাস 30, এটা
273 প্লাস 30 এটা 303 ডিভাইডেড বাই 273 এটা তার রুট এটা ইন্টু 1270 এটা মানে 1337 বেগটা বাড়লো বেড়ে 1337.96 মিটার প্রতি সেকেন্ড হয়েছে। এটা এখন বেগ। আর ও 71টি পূর্ণ কম্পন গেছে, 71টি পূর্ণ কম্পন করতে পেরেছে। ঠিক আছে, তাহলে 71টি পূর্ণ যে কম্পন করেছে, ঠিক আছে, তাহলে 71টি পূর্ণ কম্পন যে করেছে সেই ক্ষেত্রেও ল্যামডাটা কত ছিল? তাহলে আমি বলবো সেই ক্ষেত্রে বেগটা তো বেড়েছে, মানে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বেগটা এটা হয়েছে। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বেগটা যেহেতু চেঞ্জ হয়েছে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়নি, তাহলে তার ল্যামডাটা চেঞ্জ হয়েছে। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওর ল্যামডাটা আগে বার করো তো, ল্যামডা ড্যাশ কিছু একটা হবে, সেটা কত হবে না এই যে 1300 এটা 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 ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি যেটা 335 এত মিটার। এবার যদি ও 71টা পূর্ণ কম্পন করে তাহলে কত হবে? 71 টাইমস অফ ল্যামডা ড্যাশ। ল্যামডা ড্যাশ এখন কেন পাল্টালো? বিকজ অফ ভেলোসিটি পাল্টেছে, মানে তরঙ্গ দৈর্ঘ্যটা কেন পাল্টালো? ফ্রিকোয়েন্সি তো পাল্টায়নি, বেগ পাল্টেছে তাই পাল্টালো। এখন ল্যামডা ড্যাশ হয়েছে উষ্ণতা পাল্টানোর সাথে সাথে। ঠিক, তাহলে এটা হবে 71 ইন্টু ল্যামডা ড্যাশ, মানে 71 ইন্টু ল্যামডা ড্যাশ মানে কত? 1337.96 ডিভাইডেড বাই 335। এতটা পথ অতিক্রম করবে, সেটা কত মিটার সেটা আগে দেখি একটু। তো 1337.96 ডিভাইডেড বাই 335 গুণিত 71। এখন এটা হয়ে যাচ্ছে 283.56 মিটার। তাহলে এত মিটার থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে এত মিটার গেছিলো, 30 ডিগ্রি সেলসিয়াসে এত মিটার গেছে। তাহলে এতটা পথ অতিক্রম করবে, 0 ডিগ্রি সেলসিয়াসে এত মিটার আর 30 ডিগ্রি সেলসিয়াসে এত মিটার। কাজ শেষ। 12 নম্বর। 12 নম্বরেরটাতে বলেছে যে একটি তারে সৃষ্ট সমীকরণ, তরঙ্গের সমীকরণ এটা ভালো জিনিস আছে। এটা একটা চলতরঙ্গ আছে, ওমেগা টি প্লাস কে এক্স প্লাস একটা দশা পার্থক্য আছে। তাহলে আগে লিখি এটা ওয়াই এক্স কমা টি, সেটা কত হচ্ছে? হ্যাঁ, সেটা কত হচ্ছে না, সেটা হচ্ছে তোমার 3 sin 36 t প্লাস 0.01 x প্লাস π/4 প্লাস π/4। এখানে দূরত্ব সেন্টিমিটারে আছে আর সময়টা সেকেন্ডে আছে। সমীকরণটি চলতরঙ্গ নাকি স্থাণু তরঙ্গের? চলতরঙ্গ, কারণ এখানে ভেলোসিটি আছে, এটা বিষয়। আর দুটো তরঙ্গের উপরিপাতন এখানে ঘটছে না, প্রথম কথা। আর যদি এটি চলতরঙ্গ হয় তাহলে তরঙ্গটির বেগের মান ও দিক, প্রথম কথা সবগুলো পজিটিভ, মানে এটা ঋণাত্মক এক্স অ্যাক্সিস বরাবর গেছে, নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে। আর তার বেগ জানতে চাইছে, তাই তো? বেগটা হবে ওমেগা বাই কে। ওমেগাটা হচ্ছে টি এর সাথে যে ভদ্রলোক থাকে আর এক্সের সাথে যে ভদ্রলোকটা থাকে। এটাকে তুলে দাও, 1 2 3 1 2 3 18 দুগুণে 36 1 2 3 1 2 3 মানে হচ্ছে 2000 মিটার পার সেকেন্ড, এই সরি সেন্টিমিটার পার সেকেন্ড। দূরত্বগুলো তো অমনি দিয়েছে, তাহলে এটা কত হবে? 100 দিয়ে ভাগ করলে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড ঋণাত্মক এক্স অ্যাক্সিস বরাবর। 2 নম্বর, তরঙ্গটির বিস্তার 3 সেন্টিমিটার, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তরঙ্গটির বিস্তার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। আর কি বলেছে? কম্পাঙ্কটা কত হবে? কম্পাঙ্ক হবে n = ওমেগা বাই 2 পাই। ওমেগা কত আছে? 362 ইন্টু পাই মানে 3.14। এটা দেখবে 6 পয়েন্ট কিছু একটা আসবে, একটু কম হবে কারণ এটা 5/3 থেকে বেশি আছে যেহেতু নিচটা। করে নেবে এটা চাইলে, নাহলে ছেপে দিতে পারো। 3 নম্বর, মূল বিন্দুতে ওই তরঙ্গটির প্রাথমিক দশা কত হবে? মূল বিন্দু মানে x = 0। মূল বিন্দুতে তরঙ্গটির প্রাথমিক দশা π/4, এটাই তো দশা, প্রাথমিক দশা তো এটাই। 4 নম্বর, যখন t = 0 আর x = 0। 4 নম্বর, ওই তরঙ্গের পরপর দুটি তরঙ্গ শীর্ষের মধ্যে ব্যবধান কত? দুটি তরঙ্গ শীর্ষের মধ্যে পরপর ব্যবধান হয় ল্যামডা। ল্যামডা বার করো, অসুবিধে নেই। ল্যামডা হবে কত? 2π/k, তার মানে হচ্ছে 2π/k মানে কত? 0.018।
এটা বার করতে হবে, তাহলে করো না এটা, বাট সেন্টিমিটার আসবে। হ্যাঁ, মানে 2 ইন্টু পাই ডিভাইডেড বাই 0.018, 349.06 এত সেন্টিমিটার, মানে 3.49 মিটার, বা 3.49 টাকা 3.5 হচ্ছে। ঠিক আছে, এটাই থাক। 12 কমপ্লিট। 13 নম্বর, স্টিলের তৈরি 1.5 মিটার দৈর্ঘ্যের একটি সনোমিটারের তার নেওয়া হলো। সনোমিটারের টান সনোমিটারের টান তারের 1% স্থিতিস্থাপক বিকৃতি ঘটায়। আচ্ছা, যদি স্টিলের ঘনত্ব এত হয় এবং স্থিতিস্থাপকতা এত হয়, তাহলে স্টিলের তারে উৎপন্ন মূলসুরের কম্পাঙ্ক নির্ণয় করো। যেই মেন 2013-তে এসেছিল। এই টাইপের একটা করেছিলাম না, যতদূর মনে হচ্ছে আমার। হ্যাঁ, করেছিলাম মনে হচ্ছে, বাট এটা এমসিকিউতে করেছিলাম মনে হচ্ছে। কি কেস, আসলে অনেক অঙ্ক তো ঠিক মাথায় থাকছে না, তাও যতটুকু আমার মনে হচ্ছে যে কেসটা আমার করা আছে, বুঝলে। লেট মি শো ওয়ান থিং। 1.5 মিটার না, আমি এটা করেছিলাম যতদূর আমার মনে পড়ছে। এই তো 1.78। ইয়েস, আমি বললাম না এদের প্রশ্নের স্টক অনেক কম। আমি বলেছি বারবার তোমাদের যে এনাদের প্রশ্নের স্টক অনেক কম। ওই একটা প্রশ্নই এমসিকিউতেও দিয়ে দিচ্ছে, একটা প্রশ্নই দিয়ে দিচ্ছে প্রবলেমসের 2তেও। ঠিক আছে, মানে মানে অবস্থা খুব শোচনীয়, ছায়া প্রকাশনীর অবস্থা খুব শোচনীয়। 13 নম্বরেরটা যে প্রশ্নটা, সেটা এমসিকিউ তোমার 18 নম্বর। দেখে নেবে, আমারই বানানো আছে, মুখস্থ করে বানিয়ে দিয়েছি, দেখে নেবে, মুখস্থ করেছি, হিন্টসও দেওয়া আছে যদিও, দেখে নেবে একটু, বুঝেছ? তাহলে প্রবলেমসের 2তে যাই আমি। প্রবলেমসের 2তে আবার ব্যাক করি। 14 নম্বর, একটি তামার তারকে দুই প্রান্তে দৃঢ় অবলম্বনের সাথে আটকে তির্যক কম্পন প্রস্তুতের জন্য টান দেওয়া হলো। তামার তারের ব্যাস দিয়েছে, ওকে, 0.2 mm। ঠিক আছে, তারটিতে 64 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটি সুরশলাকার সাহায্যে অনুনাদ সৃষ্টি করা হলো। স্থানতরঙ্গের জন্য এই তারে যে লুপ তৈরি হলো তার প্রতিটির দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। একটা লুপের দৈর্ঘ্য মানে কি, অ্যান্টিনোড টু অ্যান্টিনোডের দৈর্ঘ্য, মানে অ্যাকচুয়ালি তোমাকে ল্যামডাটা দিয়ে দিয়েছে। ল্যামডাটা কত হবে, এটার দ্বিগুণ হয়ে যাবে, এটাই বিষয় দিয়েছে। তো আমার ঘনত্ব দিয়ে দিয়েছে, তাহলে বলছে ওই টান কেজিএফ এককে নির্ণয় করো। কেজিএফ মানে কিগ্রা ভার, তোমরা আরও অন্য কিছু ভেবে নিও না, কি মুশকিল। মানে যেটা আসবে, যে বলটা আসবে, সেই বলটাকে টিটাকে তোমাকে ভাগ করতে হবে ইয়ে দিয়ে, 9.8 দিয়ে ভাগ করতে হবে, নাহলে মুশকিল। 0.287 ডিভাইডেড বাই 9.8, হ্যাঁ সেটাই, নাহলে মুশকিল আছে। তো এখানে তোমাকে বার করতে হবে বিষয়গুলো, আর কি জিনিসটা একটু বড়। ছোটো হাতের এম মানে হচ্ছে বড় হাতের এম বাই এল। এখন মাস মানে হচ্ছে রো ইন্টু ভি ডিভাইডেড বাই এল। ভি মানে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া ইন্টু লেন্থ ডিভাইডেড বাই লেন্থ কেটে গেল, পড়ে থাকলো রো ইন্টু এ। ফ্রিকোয়েন্সি মানে জেনারেলি আমরা যেটা জানি সেটা হচ্ছে 1/2L √T/m। এই টিটা বার করতে বলেছে, স্মল এম রো ইন্টু এ, এটা বার করতে হবে তোমার। বাকি সব তো দিয়ে দিয়েছে। ফ্রিকোয়েন্সিটা কত দিয়েছে, ফ্রিকোয়েন্সি দিয়েছে 64 হার্জ, তাহলে 64 বসিয়ে দাও। 1/2L, 2 ইন্টু এল, এলটা কত হবে, কি বললাম এখনই আমি একটু আগে বললাম যে অ্যান্টিনোড টু অ্যান্টিনোড, সেটা হচ্ছে তোমার ইয়ে না, এটা ইয়ে করবো কি, হ্যাঁ ফ্রিকোয়েন্সি তো দরকার নেই অবশ্য, এটা করলেও হয়, ফ্রিকোয়েন্সির দরকার নেই। ফ্রিকোয়েন্সিটা দিয়েছে তোমার ভিটা বার করার জন্য, ছেড়ে দাও, এটা দরকার নেই। ভি সমান কী হয়, √T/m, এখান থেকে বেরোবে। এবার ভি সমান হচ্ছে এন ল্যামডা, ওই আর কি ওই 1/2Lটাই তো 1/λ,
ওই আর কি একই ব্যাপার। এনটা কত 64 আর ল্যামডাটা কত হবে, ল্যামডাটা হবে যা দিয়েছে, কত দিয়েছে 25 সেন্টিমিটার, তার দ্বিগুণ মানে 50 সেন্টিমিটার, মানে 50/100 সমান হচ্ছে √t, টিটা জানি না, ডিভাইডেড বাই এম, এম মানে হচ্ছে রো গুণিত এ। তাহলে কত দাঁড়াচ্ছে এটা, 50 দুগুণে 100, 2 দিয়ে 32, 32। তাহলে 32 স্কোয়ার করে নাও প্রথমেই, গুণিত রোটা কত, রোটা হচ্ছে 8.93 ইন্টু 10⁻3, 8.93 ইন্টু 10⁻3। এরিয়াটা কত না পাই, ডেন্সিটি ব্যাস দিয়েছে 0.2 mm, তাহলে 0.1 mm হচ্ছে ব্যাসার্ধ, পাই আর স্কোয়ার মানে 0.1 মিলিমিটার মানে 10⁻³ তাহলে মিটার, সেটার হবে স্কোয়ার। এটা হবে টান। তাহলে টান সেই ক্ষেত্রে বার করি, চলো বার করা যাক। তাহলে এটা হচ্ছে 32 স্কোয়ার, একটু ভেঙে নিলে সমস্যা হবে আর কি, 8.93 ইন্টু পাই ইন্টু এটা 10⁻⁻4 বলতে পারি, তার স্কোয়ার 10⁻⁸, -8 থেকে 3 ইয়ে গেল মানে -5 পড়ে থাকলো, বলতে পারি তো, কোনো সমস্যা নেই। তাহলে এটা দেখো 32 ইন্টু 32 ইন্টু 8.93 ইন্টু পাই, ওকে, আর একের পিঠে 1 2 3 4 5 ভাগ, তাহলে এটা আসছে তোমার 0.28727 এত নিউটন। আর যদি তুমি মাসটা জানতে চাও তাহলে জি দিয়ে ভাগ করতে হবে অ্যাকচুয়ালি, মানে ভাজিত 9.8, সেটা হবে তোমার 0.0293 এত কেজি এফ, মানে কিগ্রা ভার। এফটাকে মানে ত্বরণের জন্য ইউজ করা হয়, কিগ্রা ভার 0.0293। হ্যাঁ ঠিক আছে, আমার চলছে তো, হ্যাঁ ঠিক আছে চলছে, 1 ঘন্টা হয়নি এখনও, সমস্যা নেই। চলো নেক্সট দেখো, 13 14 হয়ে গেল। চলো নেক্সট কি বলেছে, একটি সনোমিটার তারের একটি ক্ষুরধার দুটি ভাগে ভাগ করে দুটি অংশের মূল সুরের কম্পাঙ্ক n1 n2 প্রমাণ করে যে ক্ষুরধারটিকে সরিয়ে নিলে সনোমিটার তারের মূলের সুরের কম্পাঙ্ক হবে এত। ওকে, তাহলে 15টা যেটা আমরা জানি, একটু স্পিড আপ করি, যে n = k/l, ক্যাপিটাল এল। তাহলে n1টা কত হবে, k/l1, আর n2টা কত হবে, k/l2। এখন মজার বিষয়টা হচ্ছে লেন্থটা থোড়ি না চেঞ্জ হয়ে যাবে, লেন্থটা হবে l1 প্লাস l2, এলটা হচ্ছে n বাই এটা, এটা হচ্ছে এটা বাই n1 প্লাস এটা বাই n2। কনস্ট্যান্টগুলো হাটিয়ে নাও, সরিয়ে নাও, এটা 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 এটা, লসাগু নিয়ে নাও, লসাগু নিলে হচ্ছে n1 ইন্টু লসাগু, ওপরে যোগ হবে n1 প্লাস n2, রিভার্স করো n1 ইন্টু বাই n1 প্লাস n2, গল্প শেষ। চলো 16 নাম্বার, তার আগে আমার ল্যাপটপটা ফুল চার্জ হয়ে গেছে, থাক, যাই হোক দেখো নেক্সট 16 নাম্বার। 2r আর r ব্যাসার্ধ বিশিষ্ট একটি ধাতু তৈরি দুটি তারের দৈর্ঘ্য যথাক্রমে l আর 2l, তার দুটির দুই প্রান্ত 8কে সমান টান প্রয়োগ করা হলো। দুটি তারই মূল সুরের কম্পাঙ্কে কম্পিত হয়, প্রথম তারটির কম্পাঙ্ক n1, দ্বিতীয়টির n2 হলে n1 n2-র অনুপাত নির্ণয় করো। করে দিচ্ছি না, n ভেরিজাস হয় n ভেরিজাস 1/lr, তাহলে n1 অনুপাত n2 হবে l2/l1। এবার এটা কোথার থেকে এলো আমাকে জিজ্ঞেস করো না, ব্রেক করো, নিজেই জেনে যাবে। এই যে এরিয়াটা পাই আর স্কোয়ার, আর স্কোয়ারটা বাইরে এলে কত হবে, আরই তো হবে। তাহলে প্রথমটা 2r আর r আর l আর 2l, তাহলে প্রথমটা 2r আর r আর এটা l আর 2l, এটা 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 2 2 1:1, 1:1 আছে, কোনো প্রবলেম নেই। এবার হচ্ছে 17 আর 18, তাহলে আমাদের প্রবলেম সেট 2 তরঙ্গের উপরিপাত করানসার উপরি পেতে দিন পুরো, আমি পেতে দিলাম পুরো। চলো 17 নম্বর, একটি সনোমিটার তারে যখন টি টান প্রয়োগ করা হয় তখন 5টি লুপ তৈরি হয়, আর যখন টান বাড়িয়ে এত করা হয় তখন লুপের সংখ্যা 4টি হয়। টি এর মান নির্ণয় করো। করে দাও, প্রবলেম কোথায়, হোয়ার ইজ ইউর প্রবলেম ম্যান। 5টি লুপ তৈরি হয়, হোক। তাহলে n = কী হবে, 5/2l √t/m,
পরবর্তীকালে কি হচ্ছে, প্রযুক্ত টান যখন এত হয় তখন লুপের সংখ্যা বেড়ে হয় 4টি। তাহলে পরবর্তীকালে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 4/12 ইন্টু রুট ওভার টি না হয়ে টিটা বেড়ে গেছে। টিটা বেড়ে হয়েছে কত, টিটা বেড়ে হয়েছে টি প্লাস এত কেজিএফ, মানে এর সাথে তোমার ওই 0.05 ইন্টু 98 সরি 9.8 এটা গুণ করলে বাবা এটা গুণ করলে হচ্ছে 0.49, এটার সাথে জিটা স্মল জিটা গুণ করবে, নাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। কেলেঙ্কারি কী বললাম, কেলেঙ্কারি হয়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তাহলে এই যে 5/12 ইন্টু রুট টি বাই এম এটা, আর তোমার এইখানে হচ্ছে 4/12, এই দুটো ফ্রিকোয়েন্সি তো সমান, এটা ফান্ডামেন্টাল, এটা ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা তো একই থাকবে। তো রুট এমগুলো হাটিয়ে নাও, 2গুলো হাটিয়ে নাও, 2 এলগুলোকে হাটিয়ে নাও, তাহলে পড়ে থাকছে 5√t ইজিক্যাল টু 4√t, এটা বোথ সাইড স্কোয়ার করো, তাহলে 25t সমান হচ্ছে 16t প্লাস 0.49, তাহলে এখানে 25 মাইনাস 16 মানে 9t সমান হচ্ছে 9 ইন্টু 0.49, তাহলে t সমান হচ্ছে 16 ইন্টু 0.49 ডিভাইডেড বাই 9। তাহলে দেখো এটা কত আসছে, 16 ইন্টু 0.49 ওকে ডিভাইডেড বাই 9 ওকে 0.871 ডিভাইডেড বাই 9.8, একেও কেজিএফে বার করতে হবে, মানে 0.08888, এইটাকে যদি ইয়েতে করি 0.088888, তো 0.089 নিয়েছে, হয়ে গেল কেজিএফ। যা পেয়েছো একে ভাজিত করবে 1/8, না সরি ভাগ করবে, ভাগ করলে আর 1/, দেওয়ার দরকার নেই, ভাজিত 9.8, এটা করে নেবে, কাজ শেষ। বুঝিছো, বুঝিয়াছো? চলো 18 নম্বর শেষ প্রশ্ন। ধৈর্য ধরে বসার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো 18 নম্বর কি বলেছে, একটি স্থান পরিবর্তনকারী সেতু, আচ্ছা একটি 100 মিটার তারকে আচ্ছা এমনভাবে দুভাগে ভাগ করে যে তাদের মধ্যে দৈর্ঘ্যের পার্থক্য হয় 1 সেন্টিমিটার। একটু আলাদা টাইপের অঙ্ক করেই দিই। দৈর্ঘ্যের পার্থক্য, তাহলে যদি একটা L1 হয় আর একটা যদি L2 হয়, তাহলে L1 মাইনাস L2 হচ্ছে 1 সেন্টিমিটার। আচ্ছা, যখন তারা একসঙ্গে কম্পিত হয় তখন তারা সেকেন্ডে 4টি স্বরকম্প তৈরি করে। যদি তারটির সমগ্র দৈর্ঘ্য হয় 1 মিটার, মানে 1 মিটার, তাহলে সমগ্র দৈর্ঘ্যটা কত? সমগ্র দৈর্ঘ্য মানে হচ্ছে L1 প্লাস L2 মানে হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে 1 সেন্টিমিটার, তাই তো? আর এটা হচ্ছে 1 মিটার, মানে 100 সেন্টিমিটার ধরো, 100 সেন্টিমিটার। তাহলে এই দুটার থেকে যদি যোগ করি আমি, যদি আমি এখানে যোগ করি তাহলে কি হবে, করতে পারো 49.5 আর 50.5, এই হবে দুটোর দৈর্ঘ্য। 50-এর হাফ বেশি, 50-এর হাফ কম, দুটোকে যোগ করো 100 পেয়ে যাবে, 50, 51, হ্যাঁ ঠিক আছে। L1 যে, তাকে আমি ছোটোটাকে না বড়োটাকে ধরেছি প্রথমে, না তা তো হবে না, তাহলে L1টা হবে 50.5। এটা ভেঙে ভুঙে করো, পেয়ে যাবে L1 L2, করো চাইলে করতে পারো, করো। তো সেন্টিমিটার আসবে, L1 L2 পেয়ে গেলাম। এইভাবে ভাগ করে দিয়েছে ভাগ। এবার দুটোর ফ্রিকোয়েন্সি অনায়াসে পেয়ে যাবো আমরা। N1 পাবো K/L1, N2 পাবো K/L2। এবার N1 মাইনাস L1 বড়ো না L2 বড়ো? L1 বড়ো, তাহলে N1টা ছোটো, তাহলে N2 মাইনাস N1 সেটা নাকি 4, আবার N2/N1 সেটা নাকি, N2 মানে কি K/L2, আর এখানে হবে L/K, এটা কেটে গেল, হচ্ছে L1/L2। L1 কত? 50.5, L2 কত? 49.5। এবার যদি এটাকে দশমিকটা তুলে দিই আর 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে 5 × 5, 5 × 0, 5 × 5, 5 দিয়ে করলে 5 × 9 = 45, 5 × 9 = 45, ওকে। N2 মাইনাস N1/N1 কত? মানে লব মাইনাস হর বাই হর, লব মাইনাস হর বাই হর, ওকে, এটা হবে 2/99। N2 মাইনাস N1 এর মান কত? 4, তাহলে 4/N1 মান হচ্ছে 2/99, 2 × 2 = 4, তাহলে N1টা কত?
না 100 দুগুণে 200, 2 কম মানে 198 হার্জ। ওকে, জানতে কি চেয়েছে? জানতে যদি চাও কতটা তোমার প্রতিটি অংশের কম্পাঙ্ক কত, একটি তো 198, আর একটা স্যার কত, আর একটা হবে n2 হয়ে যাবে 4 + n1, তার মানে হচ্ছে 4 + 198, তার মানে হচ্ছে 202 হার্জ। মিললো না? মিললো না, মিলে গেছে। চলো ভাগো, ঘর যাও, অনেক করেছো। চলো আমাদের এখানে হলো শেষ। তরঙ্গের উপরিপাতন একটা হিউজ বড় চ্যাপ্টার ছিল। প্রথমে MCQ 51টা ফুল সলিউশন, প্রবলেম সেট 1-এ 41টা অঙ্ক আছে, সেটা দুটো পার্টে ভাগ করেছি, আর প্রবলেম সেট 2-তে মোট 18টা অঙ্ক, একটাইতেই খেল খতম। তো এইগুলো তোমাদের জন্য করা। তরঙ্গের উপরিপাতে 51 কতগুলো অঙ্ক আছে দেখো, 51টা, দেন 41টা, দেন 18টা, কটা অঙ্ক? 110টা অঙ্ক। এটা আমি 4টে ভিডিওতে সাল্টে দিলাম পুরো। এবার তোমাদের ইচ্ছা, তোমাদের মনোভাব, তোমরা সেটা এবারে শেয়ার করবে না করবে না, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ভিডিও চলছে তো ভাই? হ্যাঁ চলছে ভাই, কোনো প্রবলেম নেই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও, ডপলার ইফেক্ট বা ডপলার ক্রিয়া, সেটা MCQ নিয়ে। টিল দেন পড়াশোনা করো, শান্তিতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।